সবাই আমি ধাম প্রচন্ড ভালো আছি। বাংলাদেশে সবাই কেমন আছে? আমি আমার বন্ধু-বান্ধবরা কেমন সবাই আছে? সবাই ভালো আছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেও ভালো আছে। এবং আমি ধামরার কাউন্সিলর, যেখানে হলো ধামরাই এশিয়ার মধ্যে বৃহত্তর হ্রদ, দ্বিতীয় হ্রদ হলো ধামরাই। সে হ্রদটা পড়ছে আমার ওয়ার্ডে। এবং আমার যে ওয়ার্ডে একদম, এখানে একদম হলো সবচেয়ে হিন্দুত্বের বেশি এলাকায়। এ হলো হিন্দু সম্প্রদায়, প্রায় ৩,৫০০ ভোটার আমার হিন্দু সম্প্রদায়। তাই আমার সাথে, বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের সাথে খুব ভালো রিলেশন। আর আমি চাই সবসময় তাদের পাশে থাকি। আর আমাদের কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা আমাদের আমাদের মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তারপর আমাদের মাননীয় এমপি মহোদয় বেনজির আহমেদ, ঢাকা বিশের মাননীয় সংসদ সদস্য, সবাই আমাদের সার্বিক হেল্প করে। আর তুমি তো আছোই, কোনো সময় বড় কোনো হেল্প লাগলে সেক্ষেত্রে সঙ্গীতা আমার বেস্ট ফ্রেন্ড, একদম সে আমার বলো, অনেকভাবে সবটা হেল্প বলে নেবো। করছে। এবং যে কোনো ব্যাপারে তোমার কাছ থেকে সহযোগিতা পাইছি। এবং আমিও চাইবো যে তোমার যে কোনো ব্যাপারে যতটুকু পারি সহযোগিতা করতে। আচ্ছা, আজকে আজকে বেসিক্যালি তোমাকে আমি ৩ টে পিটিশন পাঠিয়েছি। তুমি একটু লক্ষ্য করো। হুম, ৩ টে পিটিশন হচ্ছে তোমার বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ইউটিউবার। তারা হুম, হুম। আ কিছু পশ্চিমবঙ্গের কিছু নারী যারা আজকে YouTube এ কন্ট্রোভার্সি করে, ছোটখাটো ভিডিও বানায়, ব্লগ বানায়। তারা তাদের ছবি নিয়ে তাদেরকে নোংরা ভাষায় গালি দিয়ে ভিডিও নামাচ্ছে, জুতো পেটা করবে, ঝাঁটা পেটা করবে বাংলাদেশ থেকে। এবং তারা বাংলাদেশের একটা পর্নোগ্রাফি সাইট খুলেছে, যে সাইটে সেখান থেকে মেয়েদের ছবি আপলোড করে দিচ্ছে এবং তাদের ভিডিওগুলো এখান থেকে নিয়ে ওই পর্নোগ্রাফি সাইটে চালাচ্ছে। এবং দুটো দেশের মধ্যে একটা হৃদ্যতা যে সম্পর্ক, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। সেই পিটিশন আমি তোমায় পাঠিয়েছি। আরেকটা হ্যাঁ। পাঠিয়েছি, আরেকটা পিটিশন আছে, দেখবে তুমি, যেটা তোমাকে দিতে দিয়েছি। সেটা হচ্ছে পরিমল নামক একজনকে আমরা খুঁজছি, যাকে তোমরা অবিলম্বে তোমাদের সরকার দ্বারা আহ, আহ, তোমার কাছাকাছি আছে, অ্যারেস্ট করিয়ে আমাদের ভারতবর্ষের সাথে, আমাদের পশ্চিমবাংলার একটা থানা যারা ওনাকে চাইছেন আর কি, তো তার সাথে একটু যোগাযোগ করিয়ে এই দেশে পাঠানোর ব্যবস্থা করা। দুটো কাজই কিন্তু আমি পিটিশন আজকে পাঠিয়েছি। আমি আশা করছি তোমার সরকার আমায় কতটা হেল্প করবে। তুমি আমাকে এই ওপেন প্ল্যাটফর্মে বলো যে একটা একটা ভিডিও লিংক, অডিও লিংক তোমায় পাঠিয়েছি, প্লাস তার সাথে সাথেই পর্নোগ্রাফি সাইটটা পাঠিয়েছি, প্লাস কিছু ইউটিউবার দীর্ঘদিন ধরে যেভাবে মলেস্ট করেছে, সেই মলেস্টেশনের ঘটনাটাও আমি তোমায় টোটাল জিনিসগুলো পাঠিয়েছি। এবার তুমি আমায় আজকে কথা দাও যে তোমার ওখান থেকে আমরা কিরকম হেল্প পাবো। তোমরা কি চাইছো আমাদের দুটো দেশের মধ্যে একটা মানে দূরত্ব তৈরি হোক এবং এই ধরনের নোংরামিগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকুক, এবং কিছুজন যারা করছে তাদেরকে। তুমি তো এটা জানো যে আসলে ভারত আর বাংলাদেশ এটা হলো খুব পাশে এবং নিকটস্থ দেশ। মানে বাংলাদেশের সাথে আমাদের জননেত্রী, ভারতের সাথে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক। আর সে কখনো চাইবে না যে এই ব্যাপার নিয়ে, আর এইসব ব্যাপারে আমাদের নেত্রী খুব সোচ্চার, এইসব ব্যাপারে যে কোনো সময় সে পদক্ষেপ নেয়। এর কোনো রকম যদি কোনো হেল্প লাগে, সহযোগিতা লাগে, আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা সহযোগিতা করবে। আর যেহেতু তুমি তোমার দিক দিয়ে সবকিছুই করো, এতে নেত্রীকেও একটা দাও, তাতে আমি যতটুকু আশা করি যে নেত্রী 100% এটাই দুটো হেল্প করবে, পিটিশন সহযোগিতা নেতৃত্বে করবে। দিয়েছি, কারণ সে কখনো দুটো চাবে তোমার না যে এমপিকে দিয়েছি। কলকাতা ভারতের সাথে সম্পর্ক কোনো সময় খারাপ হোক। এই যে কিছু মানুষ আছে যারা খারাপ প্রকৃতির কিছু লোক আছে, তারা হলো এগুলো করতেছে। এটা আমাদের দেশের সরকার এটা পদক্ষেপ নিবে, ওদের কিভাবে বের করা যায়। একদম, একদম। কারণ আমি যখন তোমাকে পেয়েছি, বহু বাংলাদেশ থেকে যে হিন্দুদের প্রবলেম হয়েছে, তুমি ম্যাডামের কাছ থেকে কথা বলিয়ে সেই সমস্ত সমস্যা মিটিয়ে দিয়েছো। তো না না, এক্ষেত্রে ইনশাল্লাহ এটা যতদিন যতদিন আছে, আমার এলাকায় যারা আছে, যা বাহিরে যারা এরকম নির্যাতিত হয়েছে, তাদের পাশে সবসময় আছি, থাকবো। আর তারপরে তুমি তো আছোই, তুমি ওই দিক দিয়ে যতটুকু পারো হেল্প করো, সবসময় করো। তুমি হেল্প করলে এদিকে কোনো হিন্দু সম্প্রদায় যারা আছে তারা কখনো নির্যাতিত হবে না, আমি আশা করি এটা। বহু কাজ করেছি যুগ্মভাবে, তাই তো? গোপনে হুম, হুম। যুগ্মভাবে। তোমার এমপি একেবারে। অসংখ্য ধন্যবাদ। তোমার এমপিকে, তোমার এমপি এত ভালো মানুষ, যার জন্যই হয়েছে আরকি। হাসিনা না ম্যাডামের না, আমাদের তুলনা আমার তো এমপি, অত দূরের বর্তমান যে এমপি আছে ঢাকা বিশের মাননীয় সংসদ সদস্য, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী কমিটির সভাপতি, সে সে সব ব্যাপারে সবসময় যতটুকু পারে আমাদের হেল্প করে, সহযোগিতা করে। একদম, একদম। আর আমি যে পিটিশন গুলো দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি কিছু একটা ফল দেখতে পাবো। কারণ ওখান থেকে যে আমাদের পশ্চিমবাংলার মহিলাদের জুতো পেটা করবো, এই ধরনের ভাষা, মানে আহ, মেনে নেওয়া যাচ্ছে না, অ্যাকসেপ্টেবল না। মানে একটা ওয়াইটি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম এবং বাংলাদেশ সরকারকে বদনাম করার জন্য তারা আইন ওখান থেকে হাতে তুলে নিয়ে ভাবছে যে হয়তো এখান থেকে আমরা কেউ কিছু করতে পারবো না। তো না, তুমি তো এটা তোমার এটা এটা কখনো পদক্ষেপ নিতে পারো। বাংলাদেশের সরকার এটা কখনো করবে না, তাদের কোনো সময় প্রশ্রয় দিবে না। তাদের যদি ব্যাপারে যদি কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা নিতে হয়, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিবে। এটা তুমি 100% শিওর থাকো, তুমি এই সহযোগিতা পাবে।
তাকে যা করতে হয়, যেভাবে তাকে মানে ভবিষ্যতে আর না করে তার যদি কোনো শাস্তির ব্যবস্থা করতে হয়, ওইটাও করবে। থ্যাংক ইউ। এই শাস্তিটাই আমরা এক্সপেক্ট করছিলাম। আর আমি অনেকে দেখি ভাবে আমার এই অনেক যে ভিসাটা হইলে ভিসাটা মানে সামনের সাথে পাবো। আমি আসবো তোমার এই আমার এখানে ঢাকা বাংলাদেশের রাজবাড়ী জেলাতে ওইখানে একটা ঝামেলা আছে। ওই ঝামেলাটা নিয়ে আরকি তোমার এখানে আসবো। তোমার সার্বিক সহযোগিতা করতে হবে। আমি ভাইকে বলছি যে এখানে ও যা পারবে যতটুকু পারে এটা সহযোগিতা করবে। তার একটা ব্যবস্থা নিতে হবে। কিছু হিন্দু ডেফিনিটলি। সম্প্রদায়ের বাড়ি-ঘর এগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমি সব ফুটেজ সবকিছু করছি। এটা তোমার সহযোগিতা করতে হবে আমার জন্য। তবে তোমাকে বলেছি তো পুজোর পর, আফটার পুজো, তার আগে হবে না। পুজো পর্যন্ত আমি খুব ব্যস্ত। পুজোর হুম। পর। তার মাঝে তুমি বোধহয় একবার আসবে, ডেফিনিটলি এলেই হ্যাঁ, হ্যাঁ, তোমার আমি সাথে আসবো। আমার এই দেখা হবে। তোমার সামনের সপ্তাহের মধ্যে আসবো। দেখি। ভিসাটা হইলেই চলে আসবো। একদম। আমি আরশ খানের মুখ থেকে গালিগুপ্তা শুনিনি, কিন্তু কোন এক নিউটনের নামে, যেটা আমাদের শুনেছেন যিনি কাউন্সিলর সাহেব এবং তার এমপি কেও শুনিয়েছেন, তিনি হুম, বলছেন হুম। রিম্পাকে যুদ্ধ বেটা করব। ঠিক আছে? সেই পিটিশন আমি আজকে পাঠিয়েছি। তো সেটা শুনে তোমার বক্তব্য কি বলো? আপনারা যারা উঠতে চাইছেন বা কাউন্সিলরকে প্রশ্ন করতে মা চাইছেন, মা তারা মা কিন্তু জাত হলো মাঝামাঝি নয়। মেয়ে জাত হলো মায়ের জাত। তাকে যে মানুষ ছোট করে, যারা ছোট করে তাদের তো আসলেও বড় শাস্তি হওয়া দরকার। যেন ভবিষ্যতে মায়ের কোথাও অপমান না করতে পারে। আসলে এরকম মানুষের মানে পর্যাপ্ত যে শাস্তিটা, ওই শাস্তিটা দেওয়া দরকার। যেভাবে হোক এটা বের করে তোমার যদি আমারও কোনো দিকে সহযোগিতা করতে হয় করব। তুমি ওরে বের করে ওর শাস্তি, যোগ্য অপরাধ করছে ওর শাস্তি দেওয়া উচিত। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কেউ আরিফুল বাবুকে কোনো প্রশ্ন করতে চান, করতে পারেন। কারণ আরিফুল বাবু মাঝে মাঝেই কলকাতা আসেন। উনি মমতা ব্যানার্জির সাথে দেখা করেন। প্লাস সাথে উনি ম্যাডামের বার্তা নিয়ে আসেন। আমাদের হাসিনা ম্যাডামের বার্তা নিয়ে এসে আমাদের বিদেশ মন্ত্রকে যান, দিল্লি যান। সুতরাং আপনারা আ আ মানে আরিফুল বাবুকে অনেক প্রশ্নই করতে পারেন। উনি খুব পপুলার একজন এবং অল্প বয়সী, বহু বছর ধরে, প্রায় নেই করে ১৫ বছর হয়ে গেল। উনি কিন্তু কাউন্সিলর মানে প্রত্যেকটা টার্মেই যেতেন। ঠিক আছে? এবং হিন্দুদের জন্য প্রচুর কাজ করেন। এটুকু বলতে পারি। ওনার সবথেকে বড় জায়গা যেটা, মানে হিন্দু প্রধান এলাকা হচ্ছে ধামরাই। আর সেই হিন্দু প্রধান এলাকারই উনি কাউন্সিলর এবং খুব পপুলার কাউন্সিলর। উনি হিন্দুদের কিভাবে প্রোটেক্ট করে রাখেন, তার জন্যই ওনার সাথে আমার এই কাজ। সুষমাজি যখন ছিলেন সেই সময় উনি একটা বড় কাজ করে গেছিলেন, যেগুলো আমি এখন এখানে বলতে পারবো না। তো যাই হোক, এটা আপনারা ভাববেন না যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা না অনেক গভীর, মানে অনেক গভীর, এবং সেই সম্পর্কটা অনেক মধুর। কিছুজন আছেন যারা সেটাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তাই আপনাদের জন্য সামনে আজকে নিয়ে আসা, যে আমিও বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। মানে আপনারা অনেক সময় জানতেন না। তাই আপনাদেরকে আজকে কিছু লোক, একটা আধটা লোককে সামনে আনবো বাংলাদেশের। একদম প্রাণের মানুষ উনি, একদম। হাসিনা ম্যাডাম অন্তত প্রচন্ড মানে হিন্দু দরদি, এটুকু নিয়ে কোনো ডাউট নেই। অনেক হিন্দু দরদি। উনি মানুষের জন্য কাজ করেন। আচ্ছা, আপনারা যারা রিম্পার ছবিটা ভিডিও পোস্ট, আচ্ছা, আপনারা যারা উঠতে চাইছেন, দূর নাই। যে করতে এটা কি পারে সে সব সরকার জায়গায় শাস্তি করতে পারে। দেয়? সরকার শাস্তি দেয়? ধরো এই দেশ থেকে তোমাদের দেশে চলে গেছে। আমরা তো মেক্সিমাম সময় করি ওই দেশ থেকে আমাদের এই দেশে আসতে গেলে ধরা পড়লে হুম, তখন আমরা একটা শাস্তির ব্যবস্থা করি। কিন্তু শাস্তি আমাদের হবে। এই দেশ ধরা না থেকে পড়লে ওই তো আর দেশে শাস্তি চলে পাবে গেছে। না। হুম, হুম, আমি তো তোমায় দিয়েছি, অরিজিনাল সমস্ত কিছু দিয়েছি। সেটা তোমার হুম। দেশ থেকে তোমরা চেষ্টা করো, তাহলে শাস্তি কতটা হবে, কিভাবে হবে তো আমাদেরকে একটু এটা জানাও। এটা তো আসলে আমাদের তো এটা কাজ না, এটা কাজ হলো প্রশাসনের। এটা চেষ্টা করবে তোমার এখান থেকে মনে করো যে প্রশাসনের মাধ্যমে প্রশাসন করলে এটা সুবিধা বেশি আরকি। একদম প্রশাসনের মারফত দিয়ে যাওয়ার জন্য আমরা হুম, করেছি হুম, কি, প্রশাসনের মাধ্যমে। টোটাল কিছু এভিডেন্স আমরা হাইকোর্টের সামনে প্রেজেন্ট করেছি। ঠিক আছে? এবং আরেকটা ঘটনা হচ্ছে তোমাদের এই যে তুমি আসো একসময় আহ, বাংলাদেশে আসো। জলদি যাবো, আমি তো জলদি অনেকবার যাবো। বললাম তুমি আর আসলে না। তুমি অনেক বিজি এখন। এখন তো তোমাকে পাওয়া যায় না কইজা। আরে দেখো বন্ধু, 5 বছর ধরে তুমি তো দেখছো কি কাজের মধ্যে ব্যস্ত। ঠিক আছে? হুম, হুম, হুম। কাজের মধ্যে দেখা। হ্যাঁ, একদম। যারা উঠতে চাইছেন ক্যামেরা অন করে লিংক একটু মিউট করবে। তোমার সাথে যিনি আছেন, আরেক সাংবাদিক বন্ধু আছেন আমাদের সাথে, যার নিউজ মোটামুটি আপনারা প্রত্যেকেই দেখেন। দাঁড়ান 1 মিনিট, আমি আপনাকে দেখাই। আপনারা অনেকে চেনেন এনাকে। দাঁড়াও 1 সেকেন্ড। আজকে আপনাদের সামনে আমি যাকে এনেছি তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। তিনি সত্যিই ধৃতরাষ্ট্র দত্ত, এবং দীর্ঘ টানা 3 বছর একটা লড়াই লড়ে যাচ্ছেন। এই লড়াই ওনার চ্যানেল খুললে আপনারা পাবেন। আদর্শ তিতুমির নিউজ বাংলা, যার পরকে আরো একটি চ্যানেল আছে ওনার, দুটি চ্যানেল আছে। প্রতিবাদী মুখ, সারা পশ্চিমবঙ্গ থেকে তিনি দীর্ঘদিন ধরে অনেক কিছু তথ্য তুলে নিয়ে আসেন। তার সাথে উনি এই যে মহিলা কৃষ্ণনগরের, দীর্ঘ 3 বছর ধরে তিনি বহু তথ্য
তালাশ করার পর সমস্ত এভিডেন্স আমাদেরকে দেন এবং এক টানা নিউজ করে গেছেন। তার নিউজই আপনারা দেখতে পেয়েছেন একটি 16 দিনের জেল হয়েছিল চুল কাটার কারণে, এবং এছাড়া আরো অনেক কিছু আছে তিনি তার নিজের মুখে বলবেন, আপনারা একটু শুনবেন ওনাকে। তার কারণ তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকেও টানা 8 ঘন্টা কোশ্চেন করেছিলেন একটা একটা সাংবাদিক সম্মেলনে। তার জন্য তাকে অনেক অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছিল লাইফে। তিনি অনেকবার অনেক পুলিশি আক্রমণের শিকার, অনেক মিথ্যা মামলা দীর্ঘদিন ধরে তিতুমির বাবু লড়েছেন। এই তিতুমির বাবু তার ছাত্র ওনার একটি সাংবাদিককে আমি একবার বাঁচিয়েছিলাম এবং ওনার অনেক ভর্তি করে ভাড়া করে নিয়ে এসে তার বাড়ি দখলের চেষ্টা করে এবং তার বাড়িতে গিয়ে বিশালভাবে ভাঙচুর করার চেষ্টা করে এবং তাকে রীতিমতন সেখানে হেনস্থা করা হয়। এবং আমাদের মাননীয় সঙ্গীতাদি তিনি তো সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেন। সঙ্গীতাদি যেহেতু ওই পূর্ণিমা তপদারকে বাঁচানোর জন্য পুলিশকে ফোন করেছিলেন, পুলিশকে সহযোগিতা করেছিলেন, সেই জন্য সঙ্গীতাদির নামেও রিষ্টা থানায় একটা মিথ্যা কেস করা হয়। এবং কয়েকদিন আগে সেই বিষয়টাতে যারা কেস করেছিল তাদের বাড়িতে গিয়ে আমরা একটা স্টিং অপারেশন করেছি এবং সেই স্টিং অপারেশনে তারা স্বীকার করেছে যে ওই দিন ঘটনাস্থলে সঙ্গীতাদি আসেননি, ওই দিন ঘটনাস্থলে সঙ্গীতাদির কোনো ভূমিকা ছিল না। তৎসত্ত্বেও পুলিশের চাপে এবং এলাকার কিছু মাতব্বরদের চাপে সঙ্গীতাদির নামে মিথ্যা এফআইআর করা হয়েছে। এই ধরনের কাজগুলো উনি করেন। আমাদের মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের এবং আইন ব্যবস্থার অবিলম্বে এই জিনিসগুলোকে বন্ধ করা দরকার। কারণ এই জিনিসগুলো বন্ধ না হলে এই যে প্যারালালি যে প্রশাসন চালাচ্ছে, পুলিশের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে তোলাবাজি করছে এবং যিনি সমাজসেবা করছেন, সমাজসেবার আবার 65,000 টাকা রেট হতে পারে। উনি নিজে মুখে বলছেন যে আমার রেট হচ্ছে 65,000 টাকা। এই ধরনের আমি নেব তোমায়, নিউটন তুমি থাকবে, আমি তোমায় নেব। তো এরকম ভাবে চলাচ্ছে এবং এই যে বেআইনি কাজকর্মগুলো তিনি করছেন, এটার বিরুদ্ধে সারা বাংলার মানুষের এক হওয়া দরকার। কারণ এইটার পিছনে আমার মনে হয় পুলিশের একটা অংশের ইন্ধন থাকে। কারণ পুলিশ যদি কোনো কেস যেগুলো তার কাছে আসে সেই কেসগুলো যদি পুলিশ আগে থেকেই সঠিক বিচার করে বা সঠিকভাবে স্টেপ নেয়, তাহলে কিন্তু ওর কাছে লোক যেতে পারে না এবং ও এই যে ধান্দাবাজি কালা ধান্দা যেটা করেন সেই কালা ধান্দাটা তিনি করতে পারেন না। আমার মনে হয় প্রশাসনের স্বচ্ছতা রাখার জন্য যারা এই ধরনের সমাজসেবার নামে ব্যবসা করে অবিলম্বে সেটা বন্ধ করা দরকার প্রশাসনের। এবং যাদেরকে ঠকিয়ে উনি এই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য সেগুলো প্রশাসনের ভাবমূর্তিটা উনি মানে কলঙ্কিত করছেন বলে আমাদের মনে হয় যে এই জিনিসটাকে যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে খুব মুশকিল। এবং আমরা দেখেছিলাম কিছুদিন আগে উনি গুরুগাঁওতে গেছিলেন, সেখানে এক ভদ্রমহিলার স্বামী সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখান থেকে তাকে চুক্তি করে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে সেখানে তার স্বামীকে খুঁজে না দিয়ে রাত্রিবেলা তিনি এখান থেকে পালাচ্ছিলেন। তখন সেখানকার হোটেল কর্মী এবং ওই যে মহিলা এবং তার মা যারা জমি বেচে ওনাকে টাকা দিয়েছিলেন তারা কিন্তু ওখানে ওনাকে ধরেন। হ্যাঁ, 1,65,000 এবং সেই 1,65,000 পুলিশকে ফোন করে বকলবে আমরা উদ্ধার করি। আমি এবং তিতুমির ভাই দুজনের টানা ফোন করে গেছি, তাদেরকে সাপোর্ট দিয়েছি, পুলিশকে দিয়ে ব্যাকআপ দিয়েছি। তার মা মেয়ে মারধর করে ওই অভদ্র মহিলাকে মারধর করে ওই 1,65,000 টাকার মধ্যে 1,20,000 টাকা সেই রাত্রে আমরা উদ্ধার করাতে পেরেছিলাম। মানে এত জঘন্য পরিস্থিতি। এখানে যারা যারা মানে ওনাকে টাকা দিতে পারবে, যে পথেই টাকা দেবেন আপনি, ও তার পাশে দাঁড়াবে। তারপরে গিয়ে একটি ভিডিও ক্যামেরা করার পর অপোনেন্ট পার্টির সঙ্গে হাত মিলিয়ে তার কাছ থেকেও টাকা নিয়ে নেবে। সমস্যার সমাধান কিছু নেই, শুধু ওই একদল মেয়েরা। আবার টুনি দিদিকে নিয়েও তুমি শুরু করেছো। তোমার শিবধামের কাহিনীটাও বলবো যে আমাদের টিম কোন দিকে। অনেকে তো জানে না আমি একত্রিত ভাবে কাজ করি, অনেকে তো এগুলো জানে না। আমার বহু সংগঠনের সাথে আমরা ইদানিং ইছাপুর অভয়ধাম বলে একটি ধাম আছে, এখানে মানুষকে আগের দিন হচ্ছে মানে বিভিন্ন বিনোদন চ্যানেলে বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের দিয়ে বিজ্ঞাপন করানো হয় এবং বিজ্ঞাপন করিয়ে সেখানে একজন গুরু বাবা ঠাকুর বাবা, তার আসল নাম এখনো পর্যন্ত কেউ জানতে পারেননি, এই লোকটি ইছাপুরে সেখানে মানুষকে ফাঁদে ফেলে দীক্ষা দেওয়ার নাম করে তাদেরকে অনলাইনে দীক্ষা দেওয়া হয় এবং দীক্ষা দেওয়ার নাম করে তাদের থেকে মোটা অঙ্কের সব টাকা নেওয়া হয় এবং বলা হয় যে আপনার সমস্যার সমাধান হবে এবং তারপরে তাদেরকে দিয়ে যজ্ঞ করানো হয়, লাখ লাখ টাকা সেখান থেকে নেওয়া হয়। নিয়ে সেই যজ্ঞ যখন কাজ হয় না, যখন লোকে বলে তখন বলে আপনি মন্ত্রোচ্চারণ ঠিক মতন করতে পারেননি। এইভাবে মানুষকে ঠকাচ্ছিল। এইটা আমরা ফাঁস করে দেওয়াতে এখনো পর্যন্ত 53খানা আইনজীবীর চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে হুমকি দিয়ে যে খবর বন্ধ করে দিতে হবে, খবর ডিলিট করে দিতে হবে, নাহলে সেটার মধ্যে আমাদের রাজ্যের বাইরে ত্রিপুরা রয়েছে, বিহার রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের চিঠি পাঠিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুলিশ পরিচয় দিয়ে, যার ভিডিও অডিও রেকর্ডিং আমাদের কাছে রয়েছে এবং ইতিমধ্যে
হাওড়া পুলিশ কমিশনারেটের ব্যাটকা থানায় তদন্ত শুরু হয়েছে। এই আশ্রমের তরফ থেকে শতাধিক মোবাইল নাম্বার ব্যবহার করা হয় এবং সেখানে পুলিশের নাম করে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনকি ফোনে বলা হচ্ছে যে যদি খবর না বন্ধ করো তাহলে খুন করে দেবো, এমনও অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। আচ্ছা, তুমি তো এই তো সমাজের কয়েকদিন যারা আগে ধৃতরাষ্ট্র, তুমি তো কদিন আগে আমাদের বর্ধমানের যে মা, কি নাম জানো একজন, হ্যাঁ হ্যাঁ তাকেও তো কৃষ্ণকালী, তুমি, কৃষ্ণকালী, তার নিয়েও তুমি যে নিউজগুলো করলে সেটাও একটু বলো। তারও ব্যবসা চৌপাট এই করে দিয়েছো তুমি। বর্ধমানে যে মহিলা আমি এই আমি নিউটন এবং রিম্পা দুজনকে একসঙ্গে তুলবো, দুজনেই একটু নামো, আমি যখন বলবো দুজনে একসঙ্গে উঠবে, রিম্পা এবং নিউটন দুজনে একসঙ্গে উঠবে, একটু ওয়েট করে যাও, বলো। এই বর্ধমানের ইছলবাদ বলে একটি জায়গা আছে, সেই ইছলবাদে এক ভদ্র মহিলা, তিনি আগে তার হাজবেন্ড, আমরা এটা ইছলাবাদ বলে একটা জায়গা আছে, এখানে তার হাজবেন্ড হচ্ছে ফুচকার ব্যবসা করে এবং তিনি নিজে এক সময় চিটফান্ড করতেন। সেই ভদ্র মহিলা হঠাৎ করে তার বাড়িতে কৃষ্ণ কালী মানে কালী প্রতিমা বসিয়ে দিয়ে তারপর নিজেই তার ভিডিও করে, কখনো তার মুখের গোড়ায় মানে পায়েস নিয়ে যাচ্ছে, কখনো বলছে মা ছদ্মবেশ ধরে তার কাছে এসে লুচি আলুর দম খেয়ে গেছে, এবং বিভিন্ন রকম ভাবে মানুষকে প্রতারণা, যে মানুষের ক্যান্সার হলে তার ওষুধে ভালো হয়ে গেছে, যার বাচ্চা হয় না তার ওষুধে বাচ্চা হয়েছে, এই ধরনের বলে বলে তিনি বিভিন্ন মানুষের থেকে মানে লক্ষ লক্ষ টাকা উৎকোচ এবং উপঢৌকন নিয়ে তার সেই আচ্ছা, আশ্রমে এই গড়ে তুলেছেন। অনলাইন ব্যবসাটা ভালোই তো জাঁকিয়ে বসেছে, কেউ সমাজ সেবার নাম করে, কেউ ঠাকুরের নাম করে, কেউ ক্রাউড ফান্ডিং করে চলেছে, আমার এই বাচ্চা হচ্ছে না, আমার এই কেস দিয়ে দিয়েছে আমার নামে, যখন তখন এই অনলাইনে প্ল্যাটফর্মে এসে এগুলো কি তোমার জায়েজ মনে হয় এজ এ সাংবাদিক হিসাবে? হ্যাঁ, মানুষ হচ্ছে যে কিছু মানুষ খুব সংগঠিত ভাবে সাধারণ মানুষের যে দুর্বল জায়গাটা, সেই দুর্বল জায়গাটাতে এরা আঘাত করছে এবং নিজেদেরকে মানে আমরা খুব অবাক হয়ে যাই যে নিজেদেরকে দেবী বলে, আবার কেউ নিজেকে ঠাকুর বলে প্রমাণ করার চেষ্টা করছে। আমি শুধু এখানে যারা আপনারা দেখছেন, আমি তাদের কাছে একটাই শুধু মানে প্রশ্ন রাখতে চাই যে পৃথিবীতে এমন কোথাও হয় যে গুরুদেব ফোনে টেলিফোনে দীক্ষা দিয়ে তারপরে সে 7,000 10,000 টাকা করে নেয়? গুরুদেব যদি শিষ্যকে না দেখে, শিষ্যর সঙ্গে যদি তার কোনো সংযোগ না হয়, শুধুমাত্র ফোন করে বলে দীক্ষা দিয়ে মানুষকে ফাঁদে ফেলে মানুষের থেকে টাকা নিচ্ছে। এটা যদি সত্য হয়, তাহলে যখন ফোন ছিল না তখন কি? তাহলে যখন এটা যদি সত্যি হয়, তাহলে যখন ফোন ছিল না মানুষের, তখন কিভাবে তখন এই গুরুদেব তখন কিভাবে দীক্ষা দিতেন? কোন ইলেকট্রনিক ওয়েভের সাহায্যে? কোন ইলেকট্রনিক ওয়েবের সাহায্যে? তো যাই হোক, সঙ্গীতাদি যে লড়াই লড়ছেন, সঙ্গীতাদি যে লড়াই লড়ছেন, খবর থাকলে আমাদের জানাতে। আমরা সঙ্গীতাদি যে লড়াই লড়ছেন দীর্ঘদিন যাবৎ দেখেছি যে সঙ্গীতাদিকে বীরভূমের বাঘ যাকে বলা হয়, সেই অনুব্রত মণ্ডল একবার সরাসরি বলেছিল যে ওই মহিলার নাম কি, ওই মহিলাকে গাঁজা কেসে ফাঁসাতে হবে, যেটা সারা বাংলাতে খুব তোলপাড় হয়েছিল এবং পরবর্তী সময় সঙ্গীতাদিকে আক্রমণও করা হয়েছিল। একজন মহিলা হিসেবে সঙ্গীতাদি যে লড়াই করছেন, সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে আমাদের সব সাংবাদিকরা কুর্নিশ জানাচ্ছে এবং আমরা চাই ঘরে ঘরে সঙ্গীতাদির মতন এরকম প্রতিবাদী এবং লড়াকু মহিষী নারীর জন্ম হোক, যে নারীরা অন্তত এই সমাজের যে আমার ভাই বলে তাই এগুলো বলছে। না সমাজের যারা এই ভ্রষ্টাচার ব্যভিচার করছে তাদের মুখোশগুলো সামনে নিয়ে আসুক এবং এই লোকগুলোর কঠোর শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং দিদি আমাদের এইসব বিষয় নিয়ে যখন যে খবর করার জন্য এই ছুড়ে দিয়ে গেলে যে ডক্টরেট ডিগ্রি 12,000 টাকাতে পাওয়া যায়, আর সেই ডক্টরেট ডিগ্রি 12,000 টাকাতে লাগিয়ে নিয়ে কেউ নিজেকে সমাজসেবিকা, তারপরে নাকি ইউটিউবে এসে বসে বসে কেচ্ছা কাহিনী লোকের ঘেটে বেড়াচ্ছে, সেগুলো টানা চলছে। সাথে এই প্রীতমের নামও গতকাল, আচ্ছা প্রীতম, তুই কি তোর কেসটা দেখার জন্য কোনো কৃষ্ণনগরে কারোর কাছে গিয়েছিলি তোর কেস দেখার জন্য? তোর নাম এক টানা নিয়ে চলেছে। হ্যাঁ, আমি এটাই আমার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তো এই ব্যাপারে থাকি না, কোনো ব্যাপারে আমি তাহলে দিদি বিদায় নিচ্ছি, কারণ আমি একটু ডাক্তারখানায় এসেছি, ডাক্তারখানায় বসে আমি করলাম তোমার এটা লাইভটা, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমাদের প্রতিনিধি রয়েছে সুরেন্দ্র সিং, যে ডক্টরের কেসটাকে উদ্ঘাটন করেছিলেন, উন্মোচন করেছিলেন, আর যে ডাক্তারবাবু আমাদেরকে এই বিষয়টাতে সজাগ করেছিলেন যে কিভাবে ডক্টরেট হতে হয়, তিনি হচ্ছেন এই যে রয়েছেন বাসুদেব দাস, ঠিক আছে? অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, এইভাবে ডক্টরেট ডিগ্রি হয় না। অ্যাকচুয়ালি ডক্টরেট মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। তো 12,000 কেন, 12 লাখ টাকা, 12 কোটি টাকাতেও ডক্টরেট হয় না। ডক্টরেট হতে গেলে, ডক্টর অফ ফিলোসফি হতে গেলে যে কোনো সাবজেক্টে হওয়া যায়। Whenever science end, then philosophy begin, and whenever philosophy end, then metaphysics begin. Then after doctorate. এইভাবে 12,000 টাকা 14,000 টাকায় ডক্টরেট যেগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে দিদি আপনি যেমন আছেন, আমরাও আছি আপনার সঙ্গে। আপনি এগিয়ে চলুন, সঙ্গে আমরা।
থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অলসো। ধন্যবাদ, ঠিক আছে থ্যাংক ইউ, দিদি, ঠিক বাই, আছে, ঠিক আছে। টাটা, টাটা। আচ্ছা প্রীতম, তোর কথা বল। তুই বলো কি দি। তোর কেসটা দেখার জন্য তুই কি কোনো মানে কৃষ্ণনগরের কারোকে দিয়েছিলি? এক টানা নাকি তুই তাকে তার কেস দেখতে দিয়েছিস, এখনো তোর কেস নিয়ে আলোচনা করছে, তুই কি দিয়েছিলি? আমি জাস্ট জানতে চাই আর কি, তুই কি তোর কেস? প্রথম কথা আমি এই ব্যাপারে জানি না। তুমি আমাকে বারণ করেছো কোনো কন্ট্রোভার্সি দেখতে না, শুনতে না, কোনো ঝামেলা থাকতে। এমনকি আগের দিন পিমনি বারণ করেছে, এমনকি মামাইদি অনেকে সবাই মিলে বারণ করেছে যে কোনোদিন কমেন্টও দেখবি না, কন্ট্রোভার্সি দেখবি না, কোনো ব্যাপারে তুই থাকবি না। সে প্রতি আমি কোনো ভিডিও ঝামেলা কন্ট্রোভার্সি কোনো ব্যাপারে থাকি না। তো সীমাদি মুক্তি শুনলাম যে এই ব্যাপারটা হয়তো কেউ কিছু আমার নামে বলেছে, বা ওই কৃষ্ণনগর দিদি হয়তো বলেছে নাকি, শুনলাম যে আমার ব্যাপারে আমি নাকি কেস দেখতে দিয়েছি, বা নাকি আমি ক্রমাগত কথা বলে যাচ্ছি তার সাথে। তো এই ব্যাপারটা জানাই। প্রথম তো রিমিরা গেছিল ওখানে, যখন তখন কথা হয়েছিল অন লাইভে স্পটে, সেই সময় দু একবার কথা হয়েছিল। অ্যান্ড এই কিছুদিন আগে তোমার সঙ্গে তুমি যখন আমাকে বললে কাজটা করতে দেবে, তার দু তিন দিন আগে মনে হয়, না 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 না, তারপরে না, আগে আমার বার্থডের পরের দিনকে, আমার জন্মদিনকে দিনকে ছিল, বার্থডের পরের দিনকে আমার তোমার সঙ্গে তখন কথা হয়নি, ফোনে কাজ করতে দেবে, কোনো কথা হয়নি এই ব্যাপারে। আমার কাছে ফোনে রেকর্ড আছে, আমার ফোনে অটো রেকর্ড হয়, কিন্তু কল রেকর্ড আছে। সেই 26 তারিখ নাগাদ দিদি আমাকে ফোন করে, দিয়ে হ্যাপি বার্থডে উইশ জানায়, আমি থ্যাংক ইউ জানাই। দিয়ে বলে চিনতে পারছো না? হ্যাঁ চিনতে পারছি। দিয়ে বললো যে আনন্দ কোন আনন্দ কি না বললো যে ভালো থাকিস বা সুখে থাকো, এরকম কিছু বললো। এটাই কামনা করি, আমার ভালো থাকে, আমার প্রবলেম আছে তো, লাইফে আমার প্রবলেম চলছে, এই একটা দিদির কেসটা নিয়ে আর ওই একটা মাসির প্রবলেমটা নিয়ে। বললো কি কেস হয়েছে? আমি বললাম আমার নামে 505 কেস চলছে এই ফোনটা নিয়ে, এই জন্য কাজ করতে পারছি না। তখন দিদি আমাকে জানালো যে আমি তাহলে হেল্প করতে পারি, আমার একটা এরকম চেনাশোনা আছে, আর তুমি হেল্প করতে পারো তাহলে আমাকে জানিও। এইটুকুনি কথা হয়েছে, এছাড়া কোনো কথা হয়নি। তারপর তো দিদি সঙ্গীত দিদি আমার পাশে এসে দাঁড়ায়, সঙ্গীত দিদি আমার জানায় কাজ করতে দেবে, এমনকি আমার ভুলগুলো আমাকে শুধরে নিতে বলে। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি দুটো আমি মাস ওই ধরে। প্রশাসন, প্রশাসন। প্রশাসন 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 ও তুমি তো সবার প্রশাসন তো আছেই পাশে, তুমিও আমাদের আশীর্বাদ দিয়েছো। প্রশাসনের আশায় আর সুন্দরী মাথায় হাত রাখাতে আমি যে ভুলটা করেছি, আমি ভুল করেছি অনেক, সেই ভুলটা আমি শুধরে নিই। এমনকি আমি কথা দিই আমি আর কোনো রকম প্রবলেমে থাকবো না, আর আমি আর কোনো প্রবলেমে নেই। এমনকি আজকে অব্দি জানি না কে আমার পিছনে লেগে আছে। আমি যতটা শুনলাম সঙ্গীতা দি সবাইকে বারণ করেছে প্রীতমের ব্যাপারে ঘাটতে বা প্রীতমকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে। এটা আমি সীমাদির মুখ থেকে শুনি, এমনকি অনেকের মুখ থেকে শুনি যে বারণ করেছে দিদি প্রীতমের ব্যাপারে ঘাটতে। তাই আমি এটাই চাইবো, দিদি যেহেতু ব্যাপারটাকে মেটাচ্ছে, দিদি ব্যাপারটা কমিয়ে দিচ্ছে, ঝামেলা শুনতে অনেকটা মিটে গেছে, অনেকটা স্টপ হয়ে গেছে কন্ট্রোভার্সি। যখন আমি সরে গেছি, সবাই সরে গেছে, প্লিজ রিকোয়েস্ট করবো আমাদের ব্যাপারে বা আমাকে নিয়ে, শুনলাম নোংরা কি কেসের ব্যাপারে নাকি আমাকে জড়াচ্ছে, প্লিজ এই ব্যাপারে আমাকে জড়াবেন না, আমাকে এমন টানবেন না। আমি সুস্থ জীবনযাপন করতে চলেছি, আমার জীবনটা অনেকটা আমি সুন্দর করতে চলেছি। আমার যা ভুল হয়ে গেছে আমি সেটা ক্ষমা চেয়ে নিয়েছি প্রশাসনের কাছ থেকে, প্রতিটা মানুষের কাছ থেকে, দিদির কাছ থেকে। আমি চাই আমার লাইফটা নতুন ভাবে এগিয়ে যেতে। দিদিকেও আমি বলেছি সেটা, দিদি আমি নতুন ভাবে কাজ করবো বলেছি তো দিদি, যে দুটো ছেলে দুটো মেয়েকে নিয়ে আমি কন্টেন্টে কাজ করবো, কোনো প্রবলেমের মধ্যে থাকবো না, আমাকে সেভাবে লাইফটা প্রীতম, শিখতে হবে। কারণ এক মিনিট, প্রীতম, প্রীতম কেন সঙ্গীতা ম্যাডামের থেকে কেন আগে হেল্পটা নেয়নি? তার কারণ প্রীতম দুনিয়া ঘুরে নিয়েছে, সমস্ত দুনিয়া দেখে নিয়েছে, ও সব সব আমার ঘুরে আমার আমার নিয়েছে। আমার কথা কেউ ঝগড়া করোনের মধ্যে কমেন্ট উল্টো পাল্টা বলো না। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তো দিদি আমার মাথায় হাত দিয়েছে, আমার ভুল আমি আজ জীবনেও করবো না। আমি যা ভুল করেছি আমি না না, মাথা তুই পেতে আমাকে নিয়েছি, একটা কারণ আমার কথা বল, আমি যে তোকে বলেছি তুই কোনো মেয়ের ব্যাপারে কিছু ব্যাপারে থাকবি না, তুই টোটালি আলাদা, এবং তুই কি এই এই রায়টাতে খুশি? প্রচন্ড তোর খুশি। জীবন আমার মনে হয় আমার লাইফটা অনেক সুন্দর হবে এতে। সে কারণে হয়তো আমি দাদাগিরি কাজ করবো, আমি দুটো ছেলে দুটো মেয়েকে নিয়ে কাজ করবো আমার চ্যানেলে, বাট এই প্রেম ভালোবাসা এবো ওবো আর দরকার নেই। আমার জীবন আমি অনেক শেষ করেছি, এবার জীবনটাকে আমি নতুন ভাবে কাটতে চাই। আর একটা কথা, প্লিজ আমাকে কেস কামারির মধ্যে বা বাজে বাজে কারণে, বাজে নোংরা জায়গায় আমাকে কেউ জড়াবেন না। যদি জড়ান আমি তার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবো দিদির মাধ্যমে, কারণ আমার থেকে দিদির হাতটা বেশি। আমি চাবো দিদির সাহায্য নিয়ে কেউ যদি আমার ব্যাপারে নোংরা ভাবে আমার নাম অ্যাড করতে চান বা যোগ দিতে চান, সেখানে আমার পরিপ্রেক্ষিতে স্টেপ নিতে হবে। আমি চাই না কারোর ব্যাপারে আমার স্টেপ নিতে বা কেউ আমাকে জড়াতে। তাই আমাকে আমার মতো থাকতে দিন, এটুকুনি আমার সবার কাছে রিকোয়েস্ট। এটুকু জন্য একজন গেলাম, লিখেছে থ্যাংক ইউ সো প্রীতম মাচ। তুই 5 বছর সিঙ্গেল থাক, একজন লিখেছে প্রীতম তুই 5 ভগবানের কাছে বছর পুজো দেওয়া, যাতে আমি সারা জীবন সিঙ্গেল থাকি, এই ঝামেলা আমি আর জড়াতে চাই না, আমি নিজের মতো নিজে ভালো থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি তোকে আসি। তোকে অনেকে বলছে তোকে নাকি আমরা জোর হ্যাঁ, জবরদস্তি করে ভয় দেখিয়ে অনেক কিছু করাচ্ছি, তোর সাথে কি না আমার না না, কথা জোর হয়েছে? জবরদস্তি করে কখনো কিছু হয় না। আমি আমার নিজের শান্তি চাই, আমি সব ঝুঝামেলা চাই না। আর আজকে আমি পাহাড়ের একটা হোমস্টের সাইডে রয়েছি, আমার নেটওয়ার্ক একদম চলছিল না, তো আমি কোনোভাবে সাইডে এসে একটা বন্ধুর বাড়িতে এসে ফ্যানের সেখানে লাইট করতে পারলাম। তোমাদের জানানো ছিল কথাগুলো বন্ধুরা, তো এটা জেনে রাখো প্লিজ। আমরা সবাই সবার মতন ভালো থাকি, সবাই সবার সুস্থ জীবনযাপন করতে চাই, এইটুকুনি। সবাই থ্যাংক ইউ। প্রীতমকে শুভেচ্ছা জানালো। প্রীতম তুই যে আজকে স্বীকারোক্তিটা দিলি না, অনেকে ভাবছে তোকে আমরা জোর করে নিয়ে এসে অনেক কিছু বলাচ্ছি, বা অনেকে না না ভাবছে না, বিষয়টা থেকে খুশি নেই যেটাতে ওই তিনজন তিন দিকে সরে গেছে। আমি চাই এটা মিশালি সবচেয়ে বেস্ট ডিসিশন নিতে দিদি। তিনজন সরে গেছে, ওর মতো বিয়ে করে সুখে আসান তোর ব্যাপারে কোনো ব্যাপারে থাকবোই না, ঢুকবো না, জীবনেও না। ওর মতো ভালো থাকুক, এটাই আমি কামনা করি ওপেন লাইভে। ওর স্বামীকে নিয়ে সুস্থ জীবন যাপন করুক, এমন রিমিকেও চাইবো ওর মতো নিজের সুস্থ জীবন যাপন পালন করুক। ওর ব্যাপারে ঠিক ও নিজের ডিসিশন নিজে নিয়ে নিজে ভালো থাকুক, আমি আমার মতন ভালো থাকি। যে জিনিসটা হওয়ার না ব্যাস, সেই জিনিসটা কেউ জোর করে কেউ করাতে পারে না। তাই সবার মতন সবাই বেটার, ভালো থাকাটাই বেটার, কারোর জীবনে কোনো অশান্তি একদম দরকার নেই। একদম। টাটা দিদি, আমার ব্যাস, লাইভ টাটা, এখনই কেটে যাবে, আমি না বেরোলে এখন আমাকে নিয়ে যাবে ব্যাস, না গাড়ি করে। ব্যাস, টাটা। ব্যাস, ব্যাস। আচ্ছা, যারা জয়েন করতে চাইছেন তারা একটু বলবেন যে
আপনাদের কি মনে হচ্ছে যে আমরা খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছি 3টে ছেলে মেয়েকে 3 দিকে করে দিয়ে? আমার অনেক কথা বাইরে বেরিয়ে গেছে, আমার অনেক কথা, আরে আমি তো চুরি চামচামারি ডাকাতি করতে আসিনি, আমি এসেছি ওয়াইটি ক্লিন করতে। আমার ওয়াইটি ক্লিন করার জন্য 10টা নয় 10,000টা গ্রুপ বানাবো, তাতে যেগুলো চোর চিটিংবাজ জোর চোর জালিয়াত বদমাস ঠকবাজ যারা আছে তাদের প্রত্যেককে শাস্তি দেবো, যা যা করণীয় সেগুলো করবো। একটু দাঁড়াও, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ মালাদিকে ফোন করেছিলাম, মালাদি এর মধ্যে উকিলের সাথে ওদের কথা বলেছে। উকিল বলেছে যে আমি প্রচুর কাজে ব্যস্ত, ওদের সাথে কথা হয়নি। হ্যাঁ, আচ্ছা ওরা এতটাই উকিল এতটাই ব্যস্ত, কথা হয়নি। কিন্তু ম্যাডাম ওইটুকু সময়ের মধ্যে উকিলের সাথে ফোনে কথা হয়ে যায়, সঙ্গে সঙ্গে থানায় বসে উকিল সাথে। আচ্ছা তোমার আমি কথা বলি, শোনো, তুমি মিতুদির সাথে গিয়ে কালকে আমাকে একটু কথা বলাবে, ঠিক আছে? তোমার ইয়ে হ্যাঁ আচ্ছা। আর ম্যাডাম আমি উকিলকেও ফোন করেছিলাম যে ওখানে যে রিকনসিলিয়েশনের ব্যাপারটা লিখে বলেছে যে আমরা নাকি রিকনসিলিয়েশনের জন্য উকিল মানে কোর্টে বলা হয়েছিল, আমরা নাকি যাইনি। দেখো আচ্ছা, তোমার নিতু ম্যাডাম আমার এলাকার থানার বড়বাবু ছিলেন, ওনার সঙ্গে আমার দারুণ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। তুমি গিয়ে কথা বলাবে, গিয়ে বলবে সঙ্গীতা ম্যাডাম কথা বলাবে, তোমার ফোন থেকে আমাকে কথা বলাবে, ঠিক আছে? ওটা যেটা করার দরকার আমি সেটা করে দেবো, ঠিক আছে? কাউন্সিলিং এর বিষয়টা আমি করে দেবো, ওটা ফ্রি কস্টে পেয়ে যাবে। হ্যাঁ বলো, তোমার থানার একটা পিটিশন এলেই আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দেবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আরেকটা হচ্ছে যেটা উকিলের মাধ্যমে বলেছে না, যে উকিলের মাধ্যমে কোর্টের মাধ্যমে জাজের সামনে রিকনসিলিয়েশন, ওদেরও তো হ্যাঁ, তো এইটার কারণে আমি তখন এই ভিডিওগুলো করি এবং ওই ভিডিওতে আমি ক্লারিফিকেশন দিছি যে এই যে ওয়েবসাইটটার কথা বলা হচ্ছে যে পর্ন সাইটে, এইটা এমন একটা ওয়েবসাইট, আজকের ভিডিওতেও সেটা আমি ক্লিয়ার করছি, এটা এমন একটা ওয়েবসাইট যেখানে সব ইউটিউবারদের ওখানে ভিডিও আছে, সব ইউটিউব, এটা অটো সিনক্রোনাইজ হয়ে যায়। এবং আপনি জানেন কিনা জানি না, আমি নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম, পড়াশোনা আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। পাবলিক যে ওয়েবসাইট গুলো রয়েছে সেই ওয়েবসাইট গুলোতে আইপি অ্যাড্রেস ট্রেস করা যায়। আমি সেই আজকের যে ভিডিওটা আপনি দেখেছেন কিনা পুরোটা আমি জানি না, আপনি পুরোটা দেখবেন। আচ্ছা, ওই আইপি অ্যাড্রেস দিয়ে তো যে কেউ সার্চ করতে পারে। আইপি অ্যাড্রেস গুলো কি নাম্বার দিয়ে খোলা হয়েছে এবং কারা খুলেছে সেটার কোনো ডিটেইলস ওখানে দেয়া থাকে না। কবে খোলা হয়েছে আমি ওখানে ফোন নাম্বারটা আমার দেয়া নেই, আমরা দেখে নিয়েছি। আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আমি আইপি অ্যাড্রেস গুলো কোন ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে, কোন মেল আইডি আছে, তার ডিটেইলস কি, সেগুলো কিন্তু দেয়া নেই, শুধু আইপি অ্যাড্রেসটা কবে খোলা হয়েছে। হ্যাঁ সেটা আছে, এবং তারপরেই কিন্তু আমি দেখিয়েছি যে এই আইপি অ্যাড্রেস লোকেটর, আপনি দেখবেন আমি ওই ভিডিওতেই দিয়েছি, আইপি অ্যাড্রেস লোকেট করা যায়। পাবলিক যেসব হচ্ছে আইপি অ্যাড্রেস সেগুলো লোকেট করা যায়। আমি ওই ভিডিওতেই দেখাইছি যে এটা হচ্ছে নিউ জার্সি থেকে খোলা। তোমার সাথে রিম্পার যে সমস্যা চলছিল তা সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সিয়াল, জগতে কন্ট্রোভার্সিয়াল, এবং রিম্পা আমার নামে। আচ্ছা, শেষ করতে আমাকে আগে একটু শেষ করতে দেন। একবারে অনেকে বললে তো আর কথাটা হবে না, একবারে অনেকে বললে কি কথাটা হবে? দেখো ঝামেলা মিটে যাবে এখানেই, কথাটা বলুক রিম্পা, তুমি শোনো, পাল্টা উত্তর দাও। ম্যাডাম একটা কথা, একটা প্রথম প্রশ্ন খালি একটা, ওনাকে জিজ্ঞাসা করুন ম্যাডাম যে ওনার সাথে আমার আজ অব্দি ডাইরেক্ট ওই ঝামেলা হওয়ার আগে অব্দি ডাইরেক্ট কোন রকম কন্ট্রাডিকশন, মানে আমি ওনাকে নোংরা ভাবে কিছু অ্যাটাক করেছি, দেন উনি ক্ষিপ্ত হয়ে গিয়ে সেটার একটা ফিডব্যাক আমাকে দিয়েছেন, এরকম কিছু হয়েছে নাকি? ওনাকে আগে এটা একটুখানি ম্যাডাম জিজ্ঞাসা করুন, একটু আগে জিজ্ঞাসা করুন, বা উনি যদি বলতে পারেন, উনি তো সব জানেন, উনি যদি একটু বলতে পারেন বিষয়টা। ভিডিও টু ভিডিও হয়েছে, মানে ভিডিও টু ভিডিও হয়েছে। এটা শত্রুতা এই প্রীতম রিমিকে নিয়েই। আমি কিন্তু কারো সাপোর্ট করতাম না, না প্রীতমকে করতাম না রিমিকে করতাম। প্রীতম রিমি দুজনেরই রোস্টিং ভিডিও আমার চ্যানেলে এখনো আছে। এইটা নিয়েই ওর সাথে আমার সমস্যা শুরু। আর ও যখন আমার নামে যখন আমার নামে জিডি করেছে, সেই তারপর থেকে আমি ওকে নিয়ে একটা কোনো ভিডিও করিনি। মিথ্যে ম্যাডাম, জিডি প্রশ্ন অনেক পরে, তার আগে ঘটনা ঘটিয়ে দিয়েছে সমস্ত কিছু। আজকে যদি আমাকে কেউ, জিডির প্রশ্ন তো অনেক পরে এসেছে, সবাই জানে ঘটনা আগে ঘটেছে। জিডি এলো কোথা থেকে? জিডি তো এলো অনেক পরে। তার আগে ওনার সাথে আমার ডাইরেক্ট কন্ট্রাডিকশন কবে হয়েছে উনি একটু বলুন আমাকে, যে এই কারণে রিম্পা আমাকে অ্যাটাক করেছে, তারপরে আমি রিম্পাকে গিয়ে এইভাবে নোংরা ভাবে অ্যাটাক করেছি বলে। উনি বলছেন প্রীতম রিমি একসঙ্গে সমস্যা নিয়ে হয়েছে। প্রীতম রিমি কি সমস্যা? আমাকে জিজ্ঞাসা করুন ম্যাডাম, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি বলুন কি সমস্যা হয়েছিল। এই রিম্পার সাথে আগে অনেকেরই প্রবলেম ছিল, শুধু আমার না। এই ইউটিউবে আমি অনেকের প্রশ্নে যাব না, তুমি ডাইরেক্টলি বলো রিম্পা। সরি, তোমার সাথে আমার কবে হয়েছে? তোমার সাথে ম্যান টু ম্যান আগে কবে হয়েছে তোমার সাথে কন্ট্রাডিকশন? আমার অনেকের সাথে ম্যান টু ম্যান হয়েছে। তোমার সাথে আমার হয়েছে এই প্রীতম রিমি ইস্যু নিয়েই। প্রীতম রিমি হয়েছিল, কি বলেছিলাম তোমাকে আমি কি বলেছিলাম?
তোমাকে কি নোংরা ভাবে অ্যাটাক করেছিলাম? কথা না শোনো নিউটন, কিছু মনে করো না। তুমি বলছো যে আজকে রিম্পা নিজে ক্রিয়েট করেছে। রিম্পাকে কি তুমি ওই সাইডে খুঁজতে গেছিলে? রিম্পাকে খুঁজতে গেছিলে ওই সাইডে? কাকে খুঁজতে তুমি কি গেছিলে? আমাকে ওখানে খুঁজতে গেছিলে? আজকে যদি তুমি মনে করো যে আজকে একটা মেয়ের কোনো সাইডে আমি কিছু দেখতে পাচ্ছি, তোমরা একটা পুরুষ মানুষ বসে পড়লে সেটাকে নিয়ে নোংরামি করতে। আমার হাজবেন্ডের, ঠিক আছে আমাকে বলছিলে, বলতে বলতে আমার হাজবেন্ডের অফিসের প্রোফাইল থেকে, ফেসবুক প্রোফাইল থেকে সমস্ত তার কলিগের, তোমার ওই সময়কার ভিডিওগুলো দেখো, তুমি কি নোংরামি তুমি করেছো আমার সাথে ফালতু কথাই যাবে না। আমি মিলি চ্যাটার্জিকে নিয়ে রোস্টিং করেছিলাম, তোমার ঝাল সেখানে লেগেছিল। তোমার ঝাল সেখানে লেগেছিল। মিলি চ্যাটার্জিকে নিয়ে আমি রোস্টিং করেছিলাম, তোমার ঝাল সেখানে। প্রীতম রিমিকে এখানে টানবে না নিউটন, কেন? একদম টানবে না। কোথায় নিয়ে গেছিলে আমাকে? কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলে? আজকে বড় বড় কথা বলছো, কোমরে আমার ছবি লাগিয়ে তুমি টয়লেট করেছিলে। তুমি মিলিকে নিয়ে রোস্টিং করেছো, আমি তোমাকে করেছি। ইডিয়েট একটা, তুমি রোস্টিং শেখাচ্ছ আমাকে? তুমি রোস্টিং শেখাচ্ছ আমাকে? তুমি তোমার আগে ভিডিওগুলো দেখো, কি তুমি তোমার আচ্ছা নিউটন, আমি প্রশ্ন করছি এরপর। রিম্পা একটু সাউন্ডটা কম। প্রশ্ন আমার হাজবেন্ডকে নিয়ে ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল। আজকে তোমার ছবি পাঠাবো, হাজবেন্ডের কলিগকে পাঠাবো। আচ্ছা সঙ্গীতা ম্যাডাম, ভিডিও টু আমি বলি, আপনি প্রশ্ন করুন। রাত্রিবেলা চুপি চুপি কলকাতায় এসেছে, রাত্রিবেলা চুপি চুপি কলকাতায় এসেছে, এসে আমাকে ভিডিও করে বলছে এসেছি, এবার শিয়াল তুই কোথায় লুকাবি, এই রকম ভাবে করেছে। কেন রাত্রিবেলা এসেছে চুপি চুপি? কেন আসেনি? ওর বাড়িতে এসে আমার সাথে কথা বলতো। এই শোনো, আমি তো প্রতি মাসেই ইন্ডিয়াতে যাই, আমি তো প্রতি মাসেই যাই। তুমি কোন সাইডে আমাকে নিয়ে কেন নোংরামি খেলা খেলেছিলে আগে বলো? কেন খেলেছিলে? খেলা খেলেছি আমি এ বি সি ডি ই এফ জি এইচ কারো কথা বলবো না। তোমার সাথে আমার কন্ট্রাডিকশন কোথায় হয়েছিল? সবাই তো দেখছে। আজকে দুটো মারবে, কোন মুখে তুমি বলো? এই জিনিসটা কে করেছে, এই জিনিসটা কে করেছে সেটা খুঁজে বের করো। আমি অনলাইনে বলে যাচ্ছি ম্যাম, আমি অনলাইনে আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই যে বলছে না। রিম্পা 1 মিনিট তুমি একটু মিউট করো। কটা কথা নিউটন বলেছে, নিউটনের কাছ থেকে উত্তর নেব। নিউটন একটা কথা বলেছে, হ্যাঁ আপনি নিউটন বলেছে জিজ্ঞাসা করুন। এটা আমাকে দিয়ে যারা করিয়েছে তাদের খোঁজ নাও। তার মানে নিউটনও কোথাও একটা শিকার হয়েছে, তাকে দিয়ে ভুল বুঝিয়ে ভিডিও করানো হয়েছে। এটা খোঁজ নাও না, এটা বলিনি। আমি বলেছি যে এই কাজগুলো কে করেছে সেটার খোঁজ নিন। যদি মনে হয় যে আমি জড়িত, আমি দোষী, আপনি আমাকে যে থানাতে ডাকবেন বাংলাদেশের, আমি সেই থানাতে যাব। আপনি আমাকে শুধু এটা বলতে হবে যে আপনি আমাকে প্রমাণ দিন যে এটা নিউটন করেছে। এই আচ্ছা জিনিসটা আপনাকে। নিউটন, আমি দুটো প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে তুমি করো না, আচ্ছা নিউটন করেনি ম্যাডাম, ম্যাডাম একটা কথা, ম্যাডাম একটা কথা, একটা ছোট্ট কথা মানলাম নিউটন করেনি, ঠিক আছে। নিউটন ওটাকে বেচে খেয়েছে, পাবলিককে দিনের পর দিন দেখেছে, আমাকে ব্ল্যাকমেল করিয়েছে, দিনের পর দিন বানুমাসি ডেকেছে আমাকে গোটা ওয়াইটি। কেন? এটা তো শুধু তোমার ভিডিও নেই ওখানে, এখানে আমারও ভিডিও আছে। তুমি মুখটা বন্ধ রাখো। তুমি কাকে নিয়ে বলেছিলে? তুমি কি ওখানে আর কারোর কথা বলেছিলে? তুমি আমাকে ছিঁড়ে খাচ্ছিলে, ছিঁড়ে খেয়েছো। আমার মুখে এমোজি চিপকিয়ে, কোমরে আমার ছবি চিপকিয়ে তুমি টয়লেট করেছো। আজকে তুমি বলছো জুতো মারবে? কোন সাহসে? আমাকে নিয়ে বাজে কথা বলোনি। তুমি দেখো তোমার ভিডিওগুলো। কিসের বাজে রে? কিসের বাজে কথা? কিসের বাজে কথা? কিসের বাজে কথা? কি বাজে কথা? ম্যামের সামনে বলো দেখি কি বাজে কথা। শুনি আমরা শুনি। তোমার ভিডিও যদি পাবলিক থাকে, তুমি সঙ্গীতা ম্যাডামকে দেখাও যে এই এগেইনস্টে এই ভিডিও আমার সব ভিডিও পাবলিক। হয়েছে। আমি কাউকে আজ অবধি ব্ল্যাকমেল করিনি, যে ব্ল্যাকমেলটা তুমি করেছিলে। আচ্ছা বললাম তো, নিউটন, যে ব্ল্যাকমেলটা তুমি করেছিলে। আজকে তোমার সাথে রিম্পার কি হয়েছিল এত বছর পর? এখন যখন আমি উত্থাপন করলাম, আজ সকালবেলা জুতো পেটা করবে, এত বড় সাহস তোকে কে দিয়েছে ভাই নিউটন? তুই বাংলাদেশ থেকে বসে তুই কেন এটা করলি? আমাদের বাংলার, পশ্চিমবাংলার মেয়েদেরকে জুতো পেটা করবো, এই সাহসটা তোকে কে দিল? আচ্ছা আমি আপনার কথাটাও বলি। এই যে আপনি আমাকে এতক্ষণ তুমি বলছেন, সরি বল রিম্পাকে, আগে তুই সরি বল। আজকে তুই বলেছিস জুতো পেটা করবো, কেন বলেছিস? তোর বাড়ির বউ বাচ্চাকে বললে আমিও প্রতিবাদ করতাম। তুই বল হ্যাঁ ওটা অন্যায় করতাম। আচ্ছা আমাকে যদি কুলাঙ্গার বলা হয় তাহলে কি আমি বলবো না তাকে? বলেন। তুমি কুলাঙ্গারের কাজই করেছিলে, তুমি কুলাঙ্গারের কাজই করেছিলে একটা মেয়েকে কোন সাইডে বসিয়ে। তুই আজকে তোকে শোনার কথা বলি, যেটা করেছিস সেটা অন্যায়, সেটা স্বীকার কর যে হ্যাঁ এটা ভুল। কিন্তু আজকের দিনে তুই কেন দাঁড়িয়ে এটা বললি যে রিম্পাকে জুতো পেটা করবো? কে সাহস দিল তোকে? আচ্ছা শুনেন, আপনি তুমি করে বলছিলেন, আবার হঠাৎ করে তুই করে বলছেন। আমি দেখ তোকে ভাই সম্মানে লেগে গেল। তুই থেকে গেল, ওর খুব সম্মানে লাগলো, কিন্তু একটা মেয়েকে কোন সাইডে বিক্রি করার জন্য সম্মান লাগে। নিউটন, আমি তোকে একটা কথা বলি, দেখ নিউটন, তুই পালিয়ে বাঁচবি না, কারণ তুই জানিস আমি অ্যাকশন অলরেডি স্টার্ট করেছি। তোকে আমি যেটা জিজ্ঞাসা করছি তুই বল। ভাই যখন তোকে বলেছি বাঁচাবার দায়িত্বটা আমার, আজকে রিম্পার সামনে রয়েছে, তুই বাংলাদেশ থেকে কেন একটা পশ্চিম বাংলার মেয়েকে জুতো পেটা করবো বলেছিস? বল অন্যায় করেছিস এটা, তুই বল অন্যায় করেছিস এটা। আমি যদি অন্যায় করে থাকি তো চাইছি যে আপনি এটার প্রমাণ বের করে আমাকে শাস্তি দিন। আমিও তো এটাই চাইছি। আচ্ছা মামুন কি বলবে একটু শুনে নাও, মামুন কি বলবে শুনে নাও। ম্যাম সবার আগে আপনাকে আমি নমস্কার জানাই, ঠিক আছে। আর আমি নিউটনের
কোনো রকমে কিছু বলতে চাই না, আমি বলতে চাই যেটাই, আপনি একটু আগে একজন কাউন্সিলরকে তুললেন যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলেন, তিনি আমাদের কাছে বললেন যে প্রত্যেকটা মেয়েই হচ্ছে মায়ের সমান, ঠিক আছে? তো প্রত্যেকটা মেয়ে যদি মায়ের সমান হয় তো সেই ক্ষেত্রে আজকে কি করে বলা হচ্ছে তাকে জুতোর বাড়ি মারবো। আর তারপরের কথা হচ্ছে রিম্পার সাথে কন্ট্রাডিকশন চলেছে, সেখানে রিম্পার হাজবেন্ড কি করে জড়াচ্ছে, সেখানে বলা হচ্ছে রিম্পার হাজবেন্ডের ফ্রেন্ডদেরকেও পর্যন্ত বলা হবে। আমরা কি বলা হবে, আমরা কি এখানকার মেয়েরা কি বলেছি যে নিউটনের বাড়ির লোককে আমরা জানাবো, নিউটনের বউকে, নিউটনের মাকে, নিউটনের পরিবারকে কি আমরা টানাটানি করেছি? এত বড় সাহস হলো কি করে বাংলাদেশ থেকে আজকে ভারতীয় পশ্চিমবঙ্গের নারীদেরকে এইভাবে অপমান করার এত সাহস পায় কোথা থেকে? তারপরে হচ্ছে যেটা আজকে সাইটটাও আজকে দেখিয়েছে যে কিভাবে পর্ন সাইটে যাওয়া যায়, ও কি করে এইভাবে একটা দেখাতে পারলো, তার মানে ও পর্ন সাইটে যাতায়াত করে, আর রিম্পার ওখানে ছবি আছে কি নেই ও জানলো কি করে? সবার আগে ও উত্তর দেবে, আর ভদ্রভাবে উত্তর দেবে। ও মুখ লুকিয়ে লুকিয়ে কথা বললে চলবে না। ভারতীয় নারীকে বলছে জুতো পিটা করবে, তারপরে মুখ লুকিয়ে কথা বলছে, ক্যামেরা অফ করে তাকে কুলাঙ্গার বলে, খুব খারাপ হয়ে যাচ্ছে। এত বড় স্পর্ধা বাংলাদেশে বসে বসে লুকিয়ে লুকিয়ে ভারতীয় নারীদেরকে এইভাবে অপমান করা, এত সাহস পায় কোথা থেকে? বড় বেশি শেষ হয়ে গেছে, বড় বেশি শেষ হয়ে গেছে। এক একজনের সাথে থেকে থেকে, এক একজনের সাথে থেকে থেকে, এক একটা পুরুষের সাথে থেকে থেকে, আগে বলি বলকে কি করে বললো যে জানাবে, ওর বাড়ির লোককে কি বলা হয়েছিল? ভিডিও ভিডিও টু ভিডিও একটু শুনে নি, একজন বিদেশি কি বলতে শুনে নি, বলুন। অ্যাজ এ ভিউয়ার্স, যে সেই টাইমে এই যে আপনাকে যে এক্ষুনি যে বাংলাদেশ থেকে কল করছে যে ছেলেটি, সেই ইনভলভ ছিল। ম্যাম প্লিজ আপনি ইনভেস্টিগেশন করুন। এই নিউটন এবং সঞ্জয় ইনভলভ আছে, নিউটন এবং সঞ্জয় ইনভলভ আছে। সঞ্জয় and Newton involved, ma'am, 1000% guarantee. As a viewers, আমি বলছি আপনাকে, নিউটন শুনলে তুমি তোমার বক্তব্য বলো। আমি আমি আমার বলছি, আমি নিউটন তুমি একটু শোনো, নিউটন তুমি একটু শোনো, একটু শোনো কি বলছে সোমা, শোনো বলো। এর প্রমাণ তো আমি এই যে আমি ওকে মরকট বলবো, আমি ওর নাম নিতে পারবো না দিদি, সরি, আমি ওকে মরকট বলবো, ওর আমি ভালো নাম আমি নিতে পারবো না, আমি জানি নেওয়াটা এখানে বলাটা উচিত, তাও আমি বলছি ওকে দাদার জায়গায় বসিয়েছিলাম। সুতপার নামও নিচ্ছ, তুমি তো সুতপার নামও নিচ্ছ যে সুতপা এর মধ্যে ইনভলভ। হ্যাঁ, রিম্পাও বলছে এই সময় তো আমি প্রেজেন্ট, এখানে আমি প্রেজেন্ট যখন রিম্পার এই বিষয়টা করে, তখন যখন আমি ওই যে দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম এর মধ্যে তুমি যুক্ত নাও তো, বলছে না। তাহলে আমি বললাম তোমার সাথে দেখা করতে আসে কি করে নিউটন দাদা? আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গলতি, তুমি যদি নোংরামো করে থাকো আমরা কিন্তু ফেসে যাব। কন্টিনিউ বলে গেছে না, তারপরে রাত্রেবেলায় বলছে কিছু তো ব্যাপার আছে। তারপর আমি ধরিত্রীকে ফোন করে বলি, ধরিত্রী এ কিন্তু ভালো খেলোয়াড়, আমরা কিন্তু ফেসে যাব, সরে যায়। রিম্পার এই বিষয়টাতে আমরা একদমই মত ছিল না। অ্যাকচুয়ালি নিউটন দা আর আমি নামই নিচ্ছি সঞ্জয় আর এই সুতপা, এরা তিনজনাই ছিল।